হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে বিকজ আজকের ব্লগটা একটু বড়, সো আমাদের ট্যুরটাও বড়। সো সারাদিনের ব্যস্ততা শেষ করে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এখান থেকে আমি আর তানভীর বের হয়েছিলাম, আর ওখান থেকে রিফাত চলে এসেছিল। অ্যান্ড রিফাতের সাথে তার একটা ছোট ভাই আসার কথা, তাই জন্য ওয়েট করতেছিলাম। আর এইদিকে বাস আসবে তানভীর তো পুরোপুরিভাবে অস্থির হয়ে গেছে, সে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমরা কাউন্টারের দিকে ওয়েট করতেছিলাম বাসের জন্য। সো ফাইনালি বাসটা যখন চলে আসে, আমরা জার্নি করতে করতে অলমোস্ট সবাই ক্লান্ত হয়ে গেছি। ওই মুহূর্তে তানভীরকে দেখি ঘুমাচ্ছে, এই সাইডে দেখি ঘুমাচ্ছে, আর আমি তো মুভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কি আর বলবো। সো এক জায়গায় বাস থামলো অ্যান্ড আমরা লাভলাম অ্যান্ড চা খাইলাম। আর এইখানকার পরিবেশটা অনেক বেশি ঠান্ডা ছিল, আমরা শীতে কনকন করে কাঁপতেছিলাম আর কি। দেন এখানে আমাদের হালকা ক্ষুধাও লেগে যায়, তাই আমরা অল টাইম বাটার দিয়ে আপাতত কাজটা চালিয়ে নেই, যেহেতু লং জার্নি একটা ব্যাপার, লং টাইমের একটা ব্যাপার। সো আমরা আবারও বাসে উঠে যাই। দেন ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাটা অ্যান্ড এখান থেকে অটো ভ্যান নিয়ে আমরা চলে যাব বিচ পর্যন্ত। অবশ্য আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল যে বাস রোডে লেট করেছিল, যার কারণে সকাল সকাল পৌঁছেছি। সো কোনো রকম প্যারা ছিল না, আমরা চলে আসলাম। আর এইদিকে তো তানভীর বিশ্বাসই করতে পারছিল না যে আমরা ফাইনালি চলে আসবো এত বড় একটা রিস্ক নিয়ে। সকালবেলা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ওয়েদার, সাথে সমুদ্র ঢেউয়ের যে সাউন্ড, ভাইরে ভাই, মানে বিশ্বাস করেন আপনি সামনাসামনি ফিল না করলে বুঝতে পারবেন না। দেন আমরা হোটেলে চলে আসি অ্যান্ড আমরা একটা রুম নিই। রুম সিলেক্ট করার জন্য আমরা অনেকগুলো হোটেল দেখলাম অ্যান্ড ফাইনালি এটা আমাদের পছন্দ হয়। অ্যান্ড হোটেলটা সিলেক্ট করার আগে আমি বিশেষ করে ছাদে যাই, কারণ ছাদের পরিবেশটা ভালো হলেই না সব কিছু পারফেক্ট। কারণ এখানে ভিডিও শ্যুটের একটা ব্যাপার ছিল, ফটো শ্যুটের একটা বিষয় ছিল, আর এখান থেকে ডিরেক্ট বিচ দেখা যায়। সো আমরা ফাইনালি এটা সিলেক্ট করলাম অ্যান্ড আমরা রেডি হয়ে নিচে যাবো, কজ নাস্তা করতে হবে। আর এই জন্যই মূলত আমরা রেডি হয়ে নিচে চলে গেলাম। আর রুম নিলে অবশ্যই কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো আমরা ফিল আপ করলাম। ফিল আপ করে ওরাই সিলেক্ট করে দিল একটা রেস্টুরেন্ট আছে পাশে, সেখান থেকে নাকি খাবারগুলো অনেক ফ্রেশলি পাওয়া যায়। সো সেইখানে আমরা চলে আসলাম নাস্তা করার উদ্দেশ্যে। সো এখানে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করলাম। দেন কুয়াকাটাতে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ভিজিট করার উদ্দেশ্যে আর কি আমরা গাড়ি ঠিক করতেছিলাম। তারপর ভাবলাম যে আমরা বাইক নিয়ে যাই, কজ আসলে অটো রিক্সা নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব না বা সব কিছু দেখা সম্ভব না। সো আমরা বাইক নিয়ে আর কি বের হয়ে গেলাম, 2টা বাইক নিয়ে বের হয়ে গেছি, যে ইচ্ছা মতো দেখবো, ইচ্ছা মতো ফিল নিব। সো এইখানকার ভাই রে ভাই, আমি বললে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না যে ওয়েদার বা যেই সুন্দর, আপনারা হয়তো বা ফোনে কতটুকু বুঝতে পারতেছেন আমি আসলে ধারণার বাইরে। আপনারা হয়তো বা সামনে আসলে বুঝতে পারবেন যে এটা আসলে কত সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের লাইফে বা আমাদের জন্য। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি। অ্যান্ড বিচের ওই সাইডে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অ্যান্ড ওইখানে কাঁকড়া থাকে। সো কাঁকড়া আমরা ধরবো, আর সেই ইচ্ছা পূরণ করার জন্য আমরা আর কি একটা নৌকা নিয়ে নিলাম। এখানে বাইকগুলো নৌকা দিয়ে পারাপার করলাম। আর হ্যাঁ, যারা বলেন যে কুয়াকাটা ছোট একটা জায়গায়, কুয়াকাটাতে দেখার মতো কোনো কিছুই নাই, তাদেরকে বলবো যে আসলে আপনারা রং। আপনারা কক্সবাজারে যতগুলো দেখার জায়গা পাইছেন, কুয়াকাটাতে তার থেকেও বেশি দেখার জায়গা আছে, শুধুমাত্র আপনাদেরকে খুঁজে নিতে হবে। আর যারা এই টাইপের কথাবার্তা বলেন তারা আসলে কুয়াকাটার যে মেন পয়েন্টগুলো সেগুলোতে আসতে পারেন নাই। এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে ঝড়গুলো ছিল বাংলাদেশে বড় বড়, সেই ঝড়গুলোর কারণে সেই গাছগুলো ভেঙে পড়ে আছে। এখানে ঐতিহাসিক অনেকগুলো ঘটনা ছিল, যেগুলো আপনারা অনেকেই না জেনে কুমন্তব্য করে থাকেন। সো আমরা এইখানে আসছি, এইখানকার পরিবেশটা ওই যে কিছুটা দার্জিলিংয়ের মতো। সো আমরা বাঙালি, আর আমরা বাংলাদেশে থেকে দার্জিলিংয়ের একটা ফিল নিলাম। সো এখানে আইসা দেখি সবাই অনেক বেশি ক্লান্ত, তানভীর শুয়ে পড়ছে, ওই সাইডে রিফাত শুয়ে পড়ছে। সো আর শোয়ার জায়গা ছিল না, তাই আমি দাঁড়াইছিলাম আর কি। ঠিক তারপরে আমরা আবারও বিচে চলে আসি লাল কাঁকড়া নিজের হাতে ধরার জন্য। সো ভাইয়া অনেকক্ষণ ধরে ট্রাই করতে অলমোস্ট ভাইয়া কিন্তু ব্যর্থ হয়ে গেছিল। সো এই বালুর মধ্যে নাকি লাল কাঁকড়া থাকে, মানে কি আশ্চর্য একটা ব্যাপার। ও মা, তারপর এইদিকে দেখি আমার বন্ধুও ট্রাই করতেছে, বাট আমার ওর প্রতি পুরোপুরিভাবে কনফিডেন্স ছিল যে ও কখনো কোনো দিনও কাঁকড়া তুলতে পারবে না। সো সেইটাই হয়েছে। কিন্তু এইদিকে ভাইয়া কিন্তু তার কাঁকড়াটা ধরে ফেলছিল।
আর এইদিকে আমার বন্ধু কাঁকড়া না ধরা সত্ত্বেও সে ক্যামেরা অন করে বলতেছে যে আমি নিজের হাতে কাঁকড়া ধরলাম, মানে কত বড় মিথ্যা কথা। দেন আমরা চলে গেলাম রাখাইনপল্লীতে। রাখাইনপল্লীতে যাওয়ার জন্য অনেকগুলো পথ পাড়ি দিতে হবে আপনাকে। সো এইখানে রাস্তাটাও ভালো ছিল, আবার খারাপ রাস্তা ছিল। সো এইখানে যাইতে যাইতে আপনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। যেমন এইখানে আপনি টিনের অনেকগুলো 2 তলা বাড়ি দেখতে পারবেন। অ্যান্ড আমার হাতে যেগুলো দেখতে পারতেছেন এইগুলো কিন্তু সবই এদের নিজের হাতে তৈরি করা জিনিস। আসলে অনেক মনোমুগ্ধকর জিনিস ছিল। আর রোদের মধ্যে অনেক বেশি জার্নি করার কারণে আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই আমরা ডাবের পানি এখান থেকে খেয়ে নিলাম। অ্যান্ড ওইখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই বৌদ্ধদের শ্রীমঙ্গল মন্দির। অ্যান্ড এইখানে প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে, কারণ আপনাকে দেখে এমনিতেও ঢুকতে দিবে না। সো এইখানে এদের ভাষা শুনে আমি, তানভীর সবাই তো আমরা হাসতেছি, কারণ এদের ভাষা বোঝা আর মেয়েদের মন বোঝা একই ব্যাপার। সো এইখানে জুতা পরে প্রবেশ করা নিষেধ, তাই জুতা বাদে আপনাকে প্রবেশ করতে হবে, উঠতে হবে। সো এর ভিতরেও কিন্তু মানে মন্দিরের ভিতরে গিয়েও অনেকে টিকটক করতেছিল। সো ওইদিকে আমরা ফোকাস না করি। তো এদের ভাষা বুঝতে পারে না পারেন, শুনতে অনেক বেশি মজা, তাই আমি আবারও শোনার চেষ্টা করলাম। দেন দুপুর হয়ে গেছিলো, অনেক বেশি ক্ষুধার্ত ছিল সবাই, তাই আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। তারপরে আমরা ভাবলাম একটু রেস্ট করব। অ্যান্ড রেস্ট করার পরে বিকাল টাইমে আমরা বিচের দিকে যাব, অ্যান্ড ওখানে একটু বসে আড্ডা দিব একটু। আর তারপর সন্ধ্যার একটু আগে আমরা চলে আসলাম বিচে। অ্যান্ড এইখানে মানে আমি মুখে কি বলবো, আসলে আপনারা তো বুঝতে পারতেছেন, মানে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শান্তির জায়গা হচ্ছে এইটা। আর এইখানে আমার বন্ধু এখানে ভেল ধরতেছিল প্রেম করার জন্য আর কি, যদিও সে সিঙ্গেল। ভাই রে ভাই, এইখানকার আপনি জাস্ট এইখানে আইসা চোখ বন্ধ কইরা এই যে পানির যে আওয়াজ, জাস্ট আওয়াজটা ফিল করবেন। আপনার সত্য কথা বলছি, আপনার মন যত খারাপই থাকুক, আপনার মনটা নিমিষে ভালো হয়ে যাবে। তো সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যার দিকে এসে দেখি সবার পকেট ফাঁকা। আর সত্য কথা বলতে লং জার্নি করা হয়েছে, এই কারণে কেউ ক্যাশ ক্যারি করে নাই। তাই আমরা এটিএম বুথে আসলাম, অ্যান্ড এটিএম বুথ থেকে আমরা কিছু ক্যাশ নিলাম। তারপরে আবারও আমরা সন্ধ্যার দিকে বিচে চলে গেলাম। আর এইখানে অনেক বেশি ঠান্ডা ছিল, ঠান্ডা ভাব ছিল। তার একটু পরেই ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। এই জন্য আমরা একটা সাইডে গেলাম, অ্যান্ড এখানকার আচারটা অনেক বেশি ফেমাস ছিল। তাই আমরা এখান থেকে আচারটা ট্রাই করলাম। অ্যান্ড ট্রাই করতে করতে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আমরা কিন্তু আবারও চলে যাই। দেন বৃষ্টি থামলে আমরা চলে আসি কাঁকড়া আর চিংড়ি খেতে। সো সবাই বলে যে এইখানকার কাঁকড়া অনেক বেশি ফেমাস, যার কারণে আর কি কাঁকড়া খেতে আসা। সো আমরা দামদর করতেছিলাম কোনটা ভালো কোনটা খারাপ, আসলে যাচাই বাছাই না করে তার খাওয়া যায় না। এই জন্য আমরা সবাই যাচাই বাছাই করলাম। আপনারা যারা যেখান থেকে আসবেন অবশ্যই আপনারা যাচাই করে নেবেন যে কোনগুলো মরা কোনগুলো তাজা সেগুলো। আর এইখানকার ব্যাপারটা হচ্ছে, এখানে এই ভাইয়াদের ব্যবহার অনেক বেশি ভালো লাগে, তার কারণে ভাইয়াদের কাছ থেকে আর কি আমরা এটা নিলাম। সো ভিডিওটা শ্যুট করার জন্য আমরা ভেতরে চলে আসি, বিশেষ করে আমি একটু ভেতরে চলে যাই ভাইয়াদের কাছে পারমিশন নেওয়ার পরেই। সো ভাইয়া আমার পেজটা ফলো করলো, অ্যান্ড আই হোপ ভাইয়া এই ভিডিওটা দেখতেছেন। আর এইদিকে অনেক সুন্দর করে আমাদের কাঁকড়া আর চিংড়িটা ফ্রাই করা হলো। অ্যান্ড এখানে ফ্রাই শেষে কিন্তু অবশ্যই এদের স্পেশাল যে মশলা সেই মশলাগুলো দিল। আর এইদিকে আমার বন্ধু এই ভদ্র ছেলেটাকে উল্টাপাল্টা শেখাচ্ছে, উল্টাপাল্টা ভয় দেখাচ্ছে। আমি অনেকবার না করলাম, একদমই না রিফাত, ছেলেটাকে নষ্ট করো না। আর এইদিকে কিন্তু তেল ছাড়াই পরোটা পাওয়া যাচ্ছিল। সো আমরা ভাবলাম তেল ছাড়া পরোটার সাথে যদি ট্রাই করি তাহলে ভালো লাগবে। মানে আমি আমার লাইফের ফার্স্ট টাইম কাঁকড়া ট্রাই করলাম, কেমন একটা লাগলো, বাট ভালো লেগেছে। আমি শুরু থেকে চাই তোমায়, যত দেখি তোমাকে মন শিহরে। গুড মর্নিং কুয়াকাটা। সো এইটা ছিল আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন। আর আমরা সকালটাকে নতুনভাবে উপভোগ করার জন্য লাল একটা চা নিয়ে বিচের ধারে দাঁড়ায়া, ভাই ঠান্ডা ঠান্ডা বাতাস, তার সাথে পানির যে সাউন্ড, মানে আসলেই সকালটা অন্যরকমভাবে আমরা উপভোগ করলাম। যদিও এত সকালে ঘুম থেকে ওঠা হয় না, তারপরও আমরা বিচের ধারে আইসা দেখি অনেক পরিমাণ মানুষ।
তো একটু বেলা হতে না হতেই আমরা বের হয়ে গেলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন ছিল কুয়াকাটাতে। কারণ তানভীর, রিফাত এদের সবার অফিস ছিল, তো এরা চাইলেও বেশি দিন এখানে স্টে করতে পারবে না। আর এইখানে শুটকি কিনতে হবে, চকলেট কিনতে হবে, আচার কিনতে হবে, যার কারণে কিন্তু আমরা এখানে আসা। আর এটাও আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, আমি কখনো এইসব কেনাকাটা করি নাই। সো এদিকে আমরা চলে আসলাম চকলেট অ্যান্ড আচার কেনার উদ্দেশ্যে। সো এখানে আমরা চকলেট দেখলাম, আচার দেখলাম, বিভিন্ন রকমের অনেক কিছু দেখলাম। সো এটা আমার ভাস্তের জন্য কেনা হলো। আর এইখানে সবাই কেনাকাটা করতে করতে আমি অলমোস্ট বিরক্ত হয়ে গেছি, কারণ এরা ভাই মেয়েদের থেকেও বেশি খারাপ। মানে এদের কেনাকাটাই শেষ হয় না, যার কারণে আর কি বিরক্ত হয়ে বসেছিলাম এখানে। সো ফাইনালি আমাদের কেনাকাটা যখন কমপ্লিট হয়ে গেল, তখনই আমরা এখান থেকে বের হয়ে গেলাম, কারণ আমরা চিন্তা করলাম যে এইখানে সময় নষ্ট করে লাভ নাই আর। দেন এইখানে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম বাসে যাওয়ার উদ্দেশ্যে। সো আমাদের টিকিট গত দিনে আমরা কেটে রেখেছি রাতে। আর ঝামেলাটা শুরু হয় যাওয়ার সময়, মানে যত রকমের ঝামেলা আছে সবকিছু আমরা ফেস করছি। যেই বাসটাতে আমরা বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, সেই বাসটা পুলিশে আটক করছে অ্যান্ড বাসের উপরে ঝাটকা পাইছে, অর্থাৎ ইলিশ মাছের যে বাচ্চাগুলো আছে সেইগুলো পাইছে অ্যান্ড গাড়ি ওরা আটকাই দিছে, এই গাড়ি আর ছাড়বে না। সো স্যার আমাদেরকে বলল যে আপনারা অন্য একটা ব্যবস্থা করেন, অন্য গাড়িতে আপনারা যান, এই বাস আর দূরে কোথাও যাবে না। দেন ওইখান থেকে আমরা একটা অটো রিক্সা ভাড়া করে চলে যাই টার্মিনাল পর্যন্ত, কারণ ওইখানে অনেকগুলো বাস পাওয়া যাবে। বাট এইখানে একটা সমস্যাটা হচ্ছে, এইখান থেকে ঝিনাইদহ ডিরেক্ট কোনো বাস পাওয়া যায় নাই, যার কারণে আমাদের ভাঙা পর্যন্ত যাইতে হবে এই বাসে। দেন ওই যে বলতেছিলাম যে কপাল খারাপ, বাস কিছু পথ যাইতে যাইতে বাস গেছে নষ্ট হইয়া। সো এই একটা বড় ঝামেলা। আর এই বাসের আরও একটা প্রবলেম, এই বাস যেই স্ট্যান্ডে যাইতেছে সেই স্ট্যান্ডে যায় কমপক্ষে 20 মিনিট করে দাঁড়াইতেছে। সো প্যাসেঞ্জাররা সবাই খেপে তো ড্রাইভারকে মারতে পর্যন্ত গেছিল। আপনি জাস্ট একবার চিন্তা করেন, যেখানে হচ্ছে 10:30টার মধ্যে ভাঙাতে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা পৌঁছাইছি 1:09। মানে জাস্ট একবার চিন্তা করে দেখেন, যেইখানে আমরা পৌঁছাই যাব এই সময়, সেইখানে আমরা পৌঁছাতে হয়ে যাবে 4টা থেকে 4:30। মানে কতটা প্যারার একটা ব্যাপার, এই সাইডে সবাই টেনশনে ছিল। তো আমাদের এই জার্নিটা যতটা সহজ ছিল ততটা কঠিনও হয়ে গেছিল শেষের দিকে আইসা। তারপরেও প্রত্যেকটা জিনিসকে এনজয় করতে হবে, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভেঞ্চার ছিল, যার কারণে আমরা প্যারা নেই নাই। সো এটাই হচ্ছে আমাদের ট্যুর বলতে পারেন, 2024 সালের শেষ ট্যুর। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই সমুদ্রে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সমুদ্রে গেলে আপনি যতই ডিপ্রেশনে থাকেন, যতই মন খারাপ থাকুক, সব কিছু এক নিমিষে ভালো হয়ে যাবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।